ওয়ালাইকুম সালাম। শাইমা, আবিরকে ফোন করে বলো যে খালামণিকে এখন আমাকে ফোন দিতে, আর মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল খালামণিকে আমার বাসায় আসতে। তোমার আম্মুকেও আসতে বলো। তোমার আম্মুর ইনবক্সে একটা ফাইল দিচ্ছি, দেখো দেখো রুহি কি কি করছে। ঠিক আছে, আর মামার নাম্বারটা দাও তো। আমি অনেক চুপ ছিলাম, অনেক চুপ ছিলাম। ধৈর্যের বাঁধ একদম দেয়ালে ঠেকে গেছে। ধৈর্যের বাঁধ দেয়ালের এমন পর্যায়ে ঠেকে গেছে, এখন আমি আর আমার কথাগুলো আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখবেন। এখন আর আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো না। আম্মু, তোমার এই যে সৎ বোনের মাইয়া রুহি, হ্যাঁ রুহি কি করছে, ওই আবিরে তো করো, কি কয়, আবিরে নিয়ে এখন একটা সিএনজি নিয়ে আমার বাসায় আসো। এখন আসবা, নাহলে আমার মরা মুখ দেখবা। এখন আসবা তুমি। ছোট আন্টিরে ফোন দাও, লিমাপুরে ফোন দাও, মামারে ফোন দাও, সবাই নিয়ে আমার বাসায় আসো। সবাই নিয়ে আমার বাসায় আসো। আচ্ছা, প্রথমে কি কি অভিযোগ আসছে চলেন একটু দেখি। অশিক্ষিত, কথায় আছে না, শিক্ষিত মানে রিক্সাওয়ালার চেয়েও, মানে রিক্সাওয়ালাও অনেক ভালো হয় অশিক্ষিত মূর্খ এই ধরনের সাংবাদিকদের জন্য। তুই কোন বাপের কোন লেভেলের কোন জন্মের সাংবাদিক, এবার তুই দেখবি সেটা, এবার তুই দেখবি সেটা। ঠিক আছে, আসেন এবার সত্য প্রত্যেকটা শব্দ আপনারা রেকর্ড করে রাখবেন। আই সেড রেকর্ড, আপনারা রেকর্ড করে রাখবেন। আমি আপনারা কমেন্টস করেন, প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি, করেন। কিছুক্ষণ আগে ওই অশিক্ষিতের কি বলে পেজ থেকে যে এই প্রতিবেদনটা ও করছে, এটার জন্য অলরেডি আমি যে জায়গায় ফোন দেওয়ার ফোন দিছি, ওর বাসায় লোক যাচ্ছে। ঠিক আছে, ওর বাসায় লোক যাচ্ছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। ঠিক আছে, 1 ঘন্টা আগে ও যে পোস্টটা করছে, 1 ঘন্টা আগে আজকে আমার পুরো 14 গোষ্ঠী খানদান আসবে, 14 গোষ্ঠী খানদান আসবে। আমি কালকে থেকে ভীষণ পরিমাণে অসুস্থ, ভীষণ পরিমাণে অসুস্থ। আচ্ছা, প্রথমেই আসছে এই কি বলে, ইউটিউবে দিছো, দেখাচ্ছি তোর ইউটিউবে। মানেন না মানেন সেটা মানতেই হবে, এটাই বাস্তবতা। তোর মুখ থেকে দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ তোর মুখ থেকে। আমি কই দিলাম আজকে মানুষের সামনে, ডিলিট কর, ভিডিও ডিলিট কর, ছবি ডিলিট কর, নাইলে আমি লাইভে গিয়ে আত্মহত্যা করব। বর্ষা চৌধুরী নামটাই এখন যেন একটা আতঙ্কের নাম। বাবা মায়ের দেয়া নাম সোমা আক্তার, নিজের এনআইডি আর পাসপোর্ট ফেক তৈরি করে নাম রেখেছেন বর্ষা চৌধুরী। সোমা আক্তার থেকে বর্ষা চৌধুরী নাম পাল্টিয়ে গোপনে। আচ্ছা, বাংলাদেশ মিডিয়াতে যারা কাজ করে, অ্যাজ লাইক আপনি যদি, আমি কোনো তারকা না, আমি কিছু না। বাংলাদেশ মিডিয়াতে যারা কাজ করে
তারা প্রত্যেকেই তাদের একটা সারনেম নিজেরা রাখে, রাইট? তাদের সার্টিফিকেট নেম, তাদের পাসপোর্ট নেম থাকে আলাদা, এবং তাদের কি বলে মানে মিডিয়ার নেম নামটা থাকে আলাদা, রাইট? আমি কখনোই বলি নাই আমার নাম শুধুই বর্ষা চৌধুরী, আমার সার্টিফিকেটের নামটা আলাদা, যেটার জন্য আমার আইডি ব্লু বেজ, এবং সার্টিফিকেটের নাম অনুযায়ী আমার নাম হচ্ছে সুমাইয়া আফরিন বর্ষা। সুমাইয়া নামটা রেখেছে আমার নানা, বর্ষা নামটা রেখেছে আমার ছোট খালা, একদম ছোট খালা, ঠিক আছে? এরপরে আসেন, নামটা ক্লিয়ার করলাম। এখানে এই হলুদ সাংবাদিকের যে নামটা দিয়েছে, আকাশ নিবিড় জার্নালিস্ট, ওর গ্রাম থেকে ওর এক্স বউ যারে মাইরা টেরা ও কি বলে কি করছে, ওগুলো আমার আসলে ঘৃণা লাগে এই সব নিয়ে কথা বলতে। ওর নাম হচ্ছে মনির। তাহলে তুই কেন মনির হয়ে তুই কেন আকাশ নিবিড় নাম নিছিস? কেন নিছিস? 12টির মতো জড়িয়েছেন তিনি। বাবার বাড়ি বরিশালে হলে কি বলছে? 12টির মতো বিবাহ বন্ধনে আমি জড়িয়েছি, এবং এই ভিডিওটার জন্য ও নিজেও জানে না বাংলাদেশ আইন অনুযায়ী এবং সরকারের এখনকার ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী উইদাউট এভিডেন্স এই রিপোর্টটা করায় ওর কি হতে পারে। আচ্ছা, তো 12টা বিয়ে, এখন আসেন 12টা বিয়ে কি কার কার সাথে বলছে? মায়ের সঙ্গে বেড়ে ওঠা 179 যাত্রাবাড়িতে। আচ্ছা, আমার বেড়ে ওঠা যাত্রাবাড়িতে এই কথাটা দিতে পারতো, আমার বাসার ঠিকানা দেয়া, বড় হইছি, বেড়ে ওঠার ঠিকানাটা দেয়ার অধিকার কোনো গণমাধ্যমের নাই। আর এটা কোনো গণমাধ্যম না, এটা একটা ব্যক্তিগত পার্সোনাল পেজ যেখানে আমার বাসার ঠিকানা দেয়া হয়েছে। এখন ওই ঘটনায় যদি কোনো ধরনের অকারেন্স ঘটে, এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে হলুদ সাংবাদিক। আসেন তারপরে। আর আলোচিত মানুষকে নিয়ে নিজেকে বারবার ঢাকায় একটি পরিচয় দিলেও বাবা কলার আড়তে বিক্রি করতেন নানান ধরনের কলা। ছোটবেলা থেকেই সংসারের মূল উপার্জনকারী ছিলেন এই সোমা আক্তার। সংসার চালাতেই মূলত সোমাকে নানান ধরনের প্রতারণার আশ্রয় নিতে হয়েছিল। শুধু তাই নয়, প্রতারণার আশ্রয় নিয়ে যাত্রাবাড়ি তৎকালীন এমপি আমান উল্লাহ আমানকে যাত্রাবাড়ির এ যাবৎকালে এই যে যাত্রাবাড়িতে বেড়ে ওঠা ছিল আমার, এ যাবৎকালে আমানুল্লাহ আমান নামে কোনো এমপি ছিল না। আপনারা প্রত্যেকটা পয়েন্ট করেন, রেকর্ড করে রাখেন। আমান উল্লাহ আমান নামে কোনো এমপি ছিল না। তারপরে আসেন। কখনো মামা এবং কখনো বাবা পরিচয় দিতে দেখা গেছে। বাবার কলার আড়ত আর 15 বছর বয়সে নানা অশ্লীলতা, প্রেম বিয়ে কর্মকাণ্ডে থানায় ধরা পড়া সহ। আচ্ছা, আমি কোন থানায় ধরা পড়েছি সেই থানার রিপোর্টটা এবং সেই থানার ডিটেলসটা দেখাইতে হবে, ডেফিনেটলি দেখাইতে হবে, আর কোনো ছাড় নাই। মেরে ফেলবি তো? মেরে ফেল, অলরেডি মেরে ফেলছিস। আমার জানা মতে সে 92তে হইছে। এবার এই মহিলার পরিচয়টা দেই। হ্যাঁ, এই মহিলার পরিচয় দেই। আল্লাহ মাফ করুক, ও ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত, যার নিজের কোনো সন্তান নাই, যে বন্ধা, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে সরাসরি নাস্তিক, সরাসরি নাস্তিক, যে কিনা তার মাকে মারছে। পুরো আমাদের এরিয়ার যাত্রাবাড়ি এরিয়ার প্রত্যেকে জানে যে রুহি আনসারি ওর মারে মারছে। ওর মা এটা সহ্য করতে না পাইরা ওর মা মারা গেছে। ওর মা ছিল আমার মায়ের সৎ বোন, কিন্তু ওর মা অনেক ভালো ছিল মানুষটা। আমার খালা অনেক ভালো ছিল, ওর মতো ছিল না। ওর মায়ের বাবা এবং ওর বাবার সাথে আবার আমার 2 খালার বিয়ে হয়, সৎ 2 খালার।
ও এক বাপ মায়ের একটা মেয়ে, যে কিনা সারাটা জীবন ওর বাপ মাকে জ্বালাইছে। এর হাজারো প্রমাণ, এর হাজার হাজার প্রমাণ যাত্রাবাড়িতে আছে, ঠিক আছে? জুয়েল, উল্টাপাল্টা কথা এখানে বলবি না। আমি কি বলতে আসছি সেটা আগে শোন। আচ্ছা, এরপরে আসেন যে ও কেন আমাকে নিয়ে বলছে। এখন আমার কথা হচ্ছে, আমার সৎ খালা, সৎ যদি ভাই বোন বলেন, সেখানে আছে। আমার নানির হাজবেন্ড যখন মারা যায়, তখন আমার নানির হাজবেন্ড মারা যাওয়ার পরে নানিকে নানির বাবারা বিয়ে দেয়, এবং আমার নানির বাবা হচ্ছেন উসমান কোম্পানি, যাকে মানে চিনতেন না তখনকার সময় এমন কোনো মানুষ নাই, শিল্পপতি। সেখানে আমার নানির হাজবেন্ড মারা যায়, তখন 5 বোন, এই রুহির মা সহ আরো 4 বোন, এই 5 জনকে আমার নানা নিজে অ্যাডপ্ট নেয়, রাইট? অ্যান্ড দেন আমার নানির বিয়ে হয়, এবং সেখানে আমার 3 খালা, আমার মা বড়টা হচ্ছে আমার বড় খালা, তারপরে আমার মা, তারপরে আমার ছোট খালা। আমার মা এবং আমার মামা হয় যমজ। আবার বলছি, আমার মা আমার মামা যমজ, এবং আমার মামা এই পুরো যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে একজন শিল্পপতি। গেল। আচ্ছা, এখন যেই সন্তান মা অসুস্থ শুনে ইটালি থেকে আসে নাই, যেই সন্তান ইটালিতে মানে সেটেলড হওয়ার জন্য, দেশের বাইরে সেটেলড হওয়ার জন্য সাবেক প্রেমিককে ছেড়ে তারপরে বিয়ে করে, এবং বিয়ে করে যে কিনা ইটালিতে চলে যায়, সে আমার সম্পর্কে কিভাবে খোঁজ রাখলো? সে তো ইটালিতে আজকে কালকে যায় নাই, সে তো ইটালিতে বহু বছর ধরে গেছে। সে আমার দৈনন্দিন দিন কেমনে জানলো? তার সাথে না আমার কখনো কমিউনিকেশন হয়েছে, তার সাথে না আমার কখনো কথা হয়েছে, না তার সাথে আমার কখনো কিছু হয়েছে। আমি যখন তার মা মারা যায়, তিনি দেশে ছিলেন না, মা যেদিন মারা যায়, আমার খালা যেদিন মারা যায়, সেদিন আমি আমার খালাম্মার গোসলের রুম, যে চাদর দিয়ে যে গোসল করায় লাশের, সেখানেও আমি ছিলাম। তাহলে তুই আমার সম্পর্কে এত কিছু কেমনে জানলি? হাউ ডেয়ার ইউ আর! তোর মৃত্যুর ভয় নাই? তুই তো নাস্তিক, তোর মৃত্যুর ভয় থাকবে না। অন্যের ওপরে আঙুল তুলিস। বাংলাদেশে এসে কিছুদিন আগেও লাস্ট যখন আসছিলি, তখন তোর এক্স বয়ফ্রেন্ড রাসেল, কিবোর্ডিস্ট, তারে নিয়া তোর বাসায় যে অ্যালকোহল গিলছিলি, সেই প্রমাণ তোর বাড়ির প্রত্যেকটা যেই যে পুরানগুলো ভাড়াটিয়া আছে, ওই ভাড়াটিয়ারা এবার সাক্ষী দিবে। বাইরে আসিস, ভাল লাগে না? ভয় নাই মরণের? আচ্ছা, এরপরে আসেন। এখন আমি একটু বলি যে এরপরে প্রতিবেদনে বলছে বাবা কলার আড়তের, মানে এই মহিলাই বলছে, প্রতিবেদনে মহিলা বলছে বাবা কলার আড়তে ঝুড়ি নিয়ে নিয়ে ফল বেচতো। আচ্ছা, আমি ধরেই নিলাম বাবা কলার আড়তে ফল নিয়ে ঝুড়িতে ফল নিয়ে বেচতো। এটা অপরাধ? এটা অপরাধ না। এবার আসেন আমার বাবা কি করতো, সত্যতা বলি। আমার বাবা যখন আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হয়, শনিয়াকড়ায় আমাদের বাগান বাড়ি ছিল, এবং সেই বাগান বাড়ি তার ভাইয়েরা ঝামেলাটাজি করে আমার জন্মের পরপরই সেই বাগান বাড়িটা ঝামেলা হয়। এরপরে আমরা যাত্রাবাড়ি এরিয়াতেই বড় হই, এবং আমার বাবা আড়তে যে গদি থাকে না, গদি, আপনারা বুঝবেন কথা, যে কোনো কাজকে সম্মান দিবেন। আজকে আমি যে কথাগুলো বলছি আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখবেন। আমি মরে গেলেও যাতে এই পিচাসগুলা, নরপিচাসগুলা শাস্তি থেকে বঞ্চিত না হয়, আমি অলরেডি আর্মি ক্যাম্পে ফোন করে দিছি, অলরেডি। আচ্ছা, এরপর আসেন যে
এই যে আমার বাবাকে কি বলছে, ঝুড়ি নিয়ে নিয়ে বেচতো। আচ্ছা, কখনোই ফলের ঝুড়ি নিয়ে নিয়ে বেচতো না। তার নিজের আড়তে গদি ছিল, গদি বলা হয়, মানে এক একটা আড়তের গদি থাকে, এবং সেটা আমার নানা নিজে আব্বুকে কিনে দিছে। আমার নানা নিজে আব্বুকে কিনে দিছে তখনকার সময় 30,000 টাকা। তখন আমি দুনিয়াতে আসছি কিনা আমি তাও জানি না। আমাদের শনিয়াকড়ার বিশাল বড় বাগান বাড়িটা নিয়ে নেয়। এরপরে আসেন পরবর্তী ঘটনা। আমার বাবা কলার আড়তে আমি কি ধরা খাইছি। আচ্ছা, আমার বাবা যখন কলার আড়তের বিজনেস করতো তখন তো আমি ছিলাম 2 থেকে 3 বছর বয়সে। 2 থেকে 3 বছর বয়সে একটা মেয়ে কেমনে গিয়ে কলার আড়তে নষ্টামি করে? এটা আসলে ওই অশিক্ষিত হলুদ সাংবাদিক এবং তারই সাথে কি বলে ওর নাম, এই নাম নিতেও আমার ঘৃণা লাগে, কারণ ও আমার কিছু না। ও আমার কিছু হইলে ওরই বোন, তোরই চাচাতো এবং খালাতো বোন আমার আন্ডারে চাকরি করছে। তোরই চাচাতো এবং খালাতো বোন। হাউ ডেয়ার ইউ আর! এবার দেখ তোর মুখোশ আমি কেমনে যা, তুই জীবনে বাংলাদেশে পা দিতে পারবি না। আচ্ছা, এরপরে আসেন। এরপরে হচ্ছে আমার বাবার যখন আড়ত ছিল তখন আমার বয়স ছিল 2 থেকে 3, হাইস্ট হইলে 5। মিলাবেন ঘটনা। এরপর আমার বাবা ব্যবসা লস খায়, বারবার লস খায়, বারবার লস খায়, বারবার লস খায়, অ্যান্ড দেন গদি টদি যা আছে এগুলা ভাড়ায় দিয়ে দেয়। মানে নিজে আর বিজনেস করবে না, সে ভাড়া দিয়ে দেয়। এবং সেই আবারও বলছি, সেই ইটা আড়তটা কিনে দেয় আমার নানা। আচ্ছা, এর পরবর্তীতে আমার মা যাত্রাবাড়িতে যেহেতু স্থানীয়, আমার মা যাত্রাবাড়িতে যেহেতু তার বাবার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে তারা প্রত্যেকটা বোন, এই যে বেটি আয়শা মাথায় টুপি লাগায়, কারণ তো কেমনিয়া চুল পড়ে গেছে, আল্লাহ মাফ করুক, ওর মৃত্যুর ভয় থাকলে ও অন্যকে নিয়ে গিবত করতো না। আমি এতদিন কিন্তু বলি নাই কিছু, এখন বলবো এবং করব। ও দেশে রেখে গেছে যেটারে নাদিম, ওইটা সহ। আচ্ছা, আসেন এরপর। আচ্ছা, এরপরে আসেন। না, আমার তো প্রত্যেকটা ক্লেম যা যা এখানে প্রতিবেদনে বলেছে প্রত্যেকটা ক্লেম আমাকে উঠাইতে হবে না, আপনাদেরকে জানাইতে হবে। এবং অলরেডি আমি কিছুদিন আগে আর্মির কাছে আর বাংলাদেশ আর্মির কাছে অলরেডি কমপ্লেন করা হয়েছে, এবং আর্মি এখন এই ভিডিওটা ছাড়ার কারণে ওর বাসায় যাচ্ছে। ঠিক আছে, কারণ ও টোটালি মিথ্যে বানানো এবং পুরা মানে থাকে না যে মন গড়া। ভাই, যাত্রাবাড়িতে জীবনে এই নামে এমপি ছিল না, বলতেছে অমুক এমপির নাম নাকি আমি ভাঙাইছি। আরে যাত্রাবাড়িতে তো এই নামে কোনো এমপি ছিল না। কেউ যদি যাত্রাবাড়ি থাকেন আমাকে বলেন, যাত্রাবাড়িতে এই নামে কোনো এমপি ছিল? হ্যাঁ, তুমি কি শুনছো? হ্যাঁ, তুমি কি শুনছো যে কি ভিডিও করছে? রাখো তুমি। আচ্ছা, এরপরে আসেন এটা দেখে। এখন আমার বাবা মার যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবে আকাশ নিবিড়, যদি আমার বাবার অথবা মায়ের আজকে কিছু হয়। আচ্ছা, এরপরে আসেন যেটা বলছিলাম। এরপর আমার মায়ের যে প্রপার্টি নানি বাড়ি থেকে পায়, তখন আমার মামা সেই প্রপার্টিটা কিনে দেয় তারাবো রসুলপুর গ্রামে। তখন আমার বয়স 6 থেকে 7, এবং যেই গদি মানে যে আড়তটা যায় হচ্ছে গিয়ে আপনার ভাড়ায়। তাহলে আমার বাবা কোথায় কলা ঝুড়িতে নিয়ে বেচছে? তোর বাড়িতে?
তোর বাড়িতে নানু বাড়ির যে সম্পত্তি প্রপার্টি পাওয়া হয় সেই প্রপার্টির সমমান টাকা দিয়ে আমার মামা আমার আম্মুকে তারা বড় একটা বাড়ি করে দেয় এবং অনেক জমি কিনে দেয়, তার সব বোনদের কিনে দেয়, সব বোনদের কিনে দেয়। আচ্ছা গেল, তখন আমার বয়স 6 কি 7, তখন আমি তারাবড় রসুলপুর গ্রামে পা রাখি। আপনারা বুঝবেন, আমি পা রাখি তারাবড় রসুলপুর গ্রামে, তখন আমার বয়স হাইস্ট 6 কি 7। খাদুন নামে একটা স্কুলে আমাকে ভর্তি করা হয়, খাদুন নামে একটা স্কুলে ভর্তি করা হয়। না না, নট স্লিপ অফ টাং, আপনারা এটা রেকর্ড করে রাখেন, আপনারা এটা রেকর্ড করে রাখেন, সমস্যা নাই, রেকর্ড করে রাখেন। আচ্ছা, এর পরবর্তীতে এই ছেলে আচ্ছা আমি কমেন্টসে গেলে আমি এখন কথা হ্যাঁ গুলায় ফেলবো। আচ্ছা এরপরে কি বলে, এর পরবর্তী আসেন যে ও কি কি ক্লেম করছে। এই তারাবড় রসুলপুরে আমি গেলাম, আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি যাত্রাবাড়িতে। এই যে জেনুইনলি ওই ঠেলা নিয়ে কলা বেচত না, একটা ঝুড়িতে করে কলা বেচত। ওনাকে আমি যতদিন দেখছি কলা বেচতে, সবসময় কলা বেচতে দেখছি, একবার দেখছি আপেল বেচতে, কিন্তু সে বেচছে সবসময় ওই ঝুড়িতে। নোয়াখালীর ছেলে সাইফ। আচ্ছা এরপরে আসেন যে তুই আমার বাপের কবে ঝুড়িতে কলা বেচতে দেখছিস? তোর বাসায় গিয়ে কলা ঝুড়ি মানে কলা বেচছিল আমার বাপে? হ্যাঁ, তোর ভাইরাল হওয়ার অনেক স্বাদ হয়েছে না? বাংলাদেশে এসে ভাইরাল হওয়া, আমার নাম বেচে ভাইরাল হতে চাইতেছিস না? আমার নাম বেচে উঠতে চাচ্ছিস না? ওঠ, তোদের মতো সস্তা আর বস্তির কেউ চিনত না আমি ছাড়া। এরপরে আয় ধানমন্ডিতে এমপি আমানুল্লাহ আমানকে বাবার পরিচয় দিয়ে তার থেকে হাতিয়ে নেন 65,000 টাকা। যাত্রাবাড়িতে যদি কেউ প্রমাণ করতে পারে আমানুল্লাহ আমান নামে কখনো কোনো এমপি ছিল, আমি আমার এই কানটা তো অপারেশন হয়েছে, এই কানটা কেটে ফেলবো। যাত্রাবাড়িতে যদি কোনো এমপি আমানুল্লাহ আমান নামে কখনো হয়ে থাকে, আমার এই কানটা তো অপারেশনে শেষ, আমি আমার এই কানটা কেটে ফেলবো। মিথ্যা কোন লেভেলের নিচে আমানুল্লাহ আমার নামে কোন এমপি? তুমি যাও, তুমি যাও, আমাকে এগুলো শেয়ার, আমার তুমি আমার জান জীবন নিয়ে টানাটানি যারা নানা নানুর অবস্থা খারাপ হয় না, ওইটারই আমি বুঝবো। তুমি যাও না, কথা বলো, আমাকে বলতে দাও প্লিজ। আল্লাহর রাস্তে তোমরা আমাকে এতদিন ধরে চুপ করে রাখছো। হ্যালো, তুই কি দেখছস কত বড় ভয়ঙ্কর রিপোর্টটা করছ? আমানুল্লাহ আমানকে, আমানুল্লাহ আমানকে, আমানুল্লাহ আমানকে তুই কি দেখছস রিপোর্টটা কি করছ? তুই দেখছস? আরে আকাশ নিবিড় নিচে করছে, আকাশ নিবিড় আর পেজে ঢুক। তুই দেখবি তো সমস্ত কিছু রুহির আগে দেখে তারপর আমারে ফোন দে, না দেখে ফোন দিবি না আমারে। আমি তোরে কইছি তুই ভিডিও পুরাটা দেখ, দেখে তারপর আমারে কল দে। ওরে বল ভিডিওটা দেখে কল দিতে। তুইও দেখ, তুমিও দেখো, যাও ভিডিওটা দেখো, ওয়ালে ভিডিওটা দেখো, আমি যেটা বলি সেটা দেখো, যাও যাও। কি দিয়ে? ডাটা দিয়ে। আচ্ছা এরপরে আসি, এই যে সাইফ নামে একটা ছেলেকে আনছে, যে ওই ছেলের কাছ থেকে আমি টাকা নিছি। এবার আসেন আপনাদেরকে দেখাই, আপনি আমার গানে কাস্ট হবেন, আপনি আমার গানে হিরো হবেন, আপনি আমার আই যারা লাইনটা দাও, আপনি আমার
গানে মডেল হবেন এটা হচ্ছে 2011 সালের ঘটনা। আপনি আমার গানের মডেল হবেন। এখন আপনাকে আমার মডেল বানাইতে হইলে ভাই আমি একটা আমার পিছন পিছন ঘুরতো যে বন্ধু বন্ধু আমি একটা গানের মডেল হইতে চাই, আমি তোর একটা গানের মডেল হইতে চাই। তখন আমি বললাম আমার গানের মডেল হইতে হইলে অবশ্যই প্রডিউস তোর নিজের করতে হবে। এবং হৃদয় রায়না নামে একটা গান, মা লাইনটা দাও, আমাকে পরিষ্কার করতে দাও। হ্যাঁ লাইন দিয়েছো? আচ্ছা, সো আমার কি বলে সাইফের যে কমপ্লেনটা আসেন, এই কমপ্লেনটা আমি ক্লিয়ার করি। তো যখন নাকি কোনো একটা আননোন ফেস মডেল হইতে চায়, আমি ভাই তখন প্রমিনেন্ট আর্টিস্ট হয়ে আমি কেন তাকে ইনভেস্ট করব? কেন তার স্ক্রিনে তাকে আমি নিয়ে আসবো? এটা কি আমার দায়বদ্ধতা? নিশ্চয়ই না। আচ্ছা, এবং আমি তো কোনো প্রোডাকশন হাউসও না, রাইট? তো ও যখন গান পাগল বলতেছে, এবং মডেল রাজকে নিয়ে একটা গান অলরেডি আমার রিলিজ হয়েছে, তখনকার সময় খুব জনপ্রিয় হয়েছে, এইটা 10-11 ঘটনা। তখন গিয়ে হৃদয় রায়না, যেটা হৃদয় খানের বাবা রিপন ভাইয়ের কম্পোজিশনে হৃদয় রায়না গানটা করা হয়, সেখানে প্রধান কাজটা থাকে এই সাইফ, মানে প্রধান চরিত্রের ভূমিকায় থাকে এই সাইফ, এবং দ্বিতীয় চরিত্রে থাকে জারার আব্বু জাবেদ, হৃদয় রায়না। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এই ছেলেটা এত বছর কোনো যোগাযোগ নাই, গানটা রিলিজ হইলো সুন্দর মতো, গানটা ভাইরাল হইলো, ও সবাইরে গানটা দেখাইলো, গানটা নিয়ে তখন জারামণি হইছে মাত্র যখন ভিডিওটা করছি, তো তখন সবাইকে দেখাইলো, এত কিছু হইলো, তখন কোনো অবজেকশন ছিল না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বলে আমার কাছ থেকে হাজার টাকা নিছে। আরে ভাই, তুমি তো নিউ মডেল, তোমাকে নিয়ে কে কাজ করবে? কে তোমাকে কাস্ট দিবে? আর আমার তো তোমাকে দরকার নাই। তখন জারার আব্বুই লুক লাইক এ মডেল, তখন তো জারার আব্বুই এই মিউজিক ভিডিও নামাইতে পারে, এবং মিউজিক ভিডিও ডিরেকশন দেয় বর্ণ চক্রবর্তী, দাদা মারা গেছে। পুরো ইনভেস্টটা সাইফ নিচে করে বলে এই মিউজিক ভিডিওটা বানানো হয়। ভাই, তুমি টাকা দিছো, টাকার বিনিময়ে কাজ নিছো, দ্যাটস ইট। তোমার সাথে আমার কোনো এগ্রিমেন্ট নাই, কোনো কিছু নাই। তুমি এখন ভাইরাল হতে কেন আসছো? কেন তুমি ভাইরাল হতে আসলা? হ্যাঁ, আপনারা ক্লিয়ার করবেন। এই যে নিউজটা সাইফ বলছে কি আমি নাকি কোন মেয়ে দিয়ে কাকি করাইছি, আমার তো সাইফের সাথে কোনো যোগাযোগই নাই রে ভাই। হৃদয়ের আয়না আমি আপনাদেরকে দিচ্ছি, আমাকে কিভাবে ষড়যন্ত্র করে ফেলতেছে ধীরে ধীরে করে, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে এখন দেখাবো। এই যে সেই গান, হ্যাঁ এই যে সেই গান, এবং এই গান সিডি চয়েস থেকে 147 ভিউজ। হ্যাঁ, তখনকার সময় আমি একটু গানটা শুনলে কপিরাইট খাবো। এই দেখেন, আমি বাবু যারা হওয়ার পরে আমি কত মোটা হয়ে গেছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, যারা হওয়ার পরে আমি কত মোটা হয়ে গেছিলাম, ঠিক আছে? এবং এখানে স্পষ্ট করে লেখা আছে, এই যে ডিরেক্টর বর্ণ চক্রবর্তী, ডিওপি সিনটন সিসিকে, কনসেপ্ট অ্যান্ড ড্রেস বর্ষা চৌধুরী, এডিট সিসিকে, ভিডিও প্রোডাকশন বর্ণদার প্রোডাকশন, ঠিক আছে? বর্ণদার প্রোডাকশন। আসেন তো এই গানটার এবার আমি জাস্ট মিউট করে আমি ওদের পার্টটা দেখাই, কোন ছেলেটা নিয়ে আসছে। ও আচ্ছা, এই গানটা আমার সাথে গায় রায়ান অর্ণবও জানে। আচ্ছা, এখানে আরো দুইটা মেয়েকে কাস্ট করা হয়। শি ইজ ভেরি নোন পপুলার এখন, ত্রয়ী, অ্যান্ড এই মেয়েটার নাম আমি ভুলে গেছি, ঠিক আছে? 4 জনকে কাস্ট করা হয়, এবং আমি সাইফের পার্টটা দেখাচ্ছি আপনাদের। পুরো গান জুড়েই কিন্তু সাইফ আছে। এই যে দেখেন, হি ইজ সাইফ, ঠিক আছে? ও হচ্ছে সাইফ। তো এখন কথা হচ্ছে ভাই, আমি সব ক্লিয়ার করব, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে আমি ক্লিয়ার করব। আই সোয়ার, আমি যদি আমার বাবা মায়ের সন্তান হয়ে থাকে, আজকে প্রত্যেকটা কথা
আমি ক্লিয়ার করব, আপনারা থাকেন শুনেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তখনকার সময় এরকম একটা প্রোডাকশন নামানো দিস ইজ নট ইজি। এবং সিটি চয়েসও কিন্তু এটার ইনভেস্টর না, সিটি চয়েসের ব্যানার থেকে এটা বের হয়েছে এবং তাদের সাথে আমার রয়্যালিটির একটা পার্টনারশিপ ছিল যে আমার গানের ভিউজ হবে, আমার গানের সেল হবে, পরবর্তীতে সিটি চয়েস আমাকে টাকা দিবে। তো সেখানে এই ছেলেটাকে আমি কাস্ট করি এবং স্পষ্ট করে বলি যে আমি কিন্তু ভিডিও কোনোভাবে ইনভেস্ট করতে পারবো না, বিকজ আমার মাত্র জারামণি হইছে, আমার মেয়েটা মাত্র দুনিয়াতে আসছে, আমার হাত খালি, আমি কিন্তু ইনভেস্ট করতে পারবো না। সে জেনে শুনে ইনভেস্ট করে মিউজিক ভিডিও, সে যে টাকাটা ইনভেস্ট করছে সেটা কিন্তু বাইরে যায় না। হৃদয়ের আয়না বাই বর্ষা চৌধুরী সার্চ দেন, দিলেই পাবেন, ঠিক আছে? 5 বছর আগে এটা আপলোড হয়েছে, কিন্তু এই প্রোডাকশনটা অনেক আগে। হৃদয়ের আয়না বাই বর্ষা চৌধুরী। এখন এই যে প্রোডাকশনটা বলতেছে সেই ছেলে টাকা আমি হাতে খাইছি। আসেন এরপরে আমি একটা একটা করে আপনাদের কাছে সব ক্লিয়ার করছি। বানানোর নাম করে কয়েক কিস্তিতে টাকা ধার নেয় সোমা আক্তার, পরে আচ্ছা, বানানোর নাম করে কয়েক কিস্তিতে টাকা নেই আমি, পরে ফেরত চাইলে আমি নাকি ঠিক আছে আমি নাকি হচ্ছে না, আপনাকে যাত্রাবাড়িটা দেখাতে হবে, বিকজ আমার যাত্রাবাড়ি এরিয়া ছাড়া আমি অন্য কোনো এরিয়া চিনি না। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে দেখেন উনি নাকি কয়েকবার আমার কাছে চায়, অথচ তার সাথে আমার কোনো যোগাযোগই নাই। ডাক্তার একজন মডেল দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ মামলায় জেল খাটায় 6 মাস, পরে টাকা না নিয়ে আচ্ছা, টাকা থেকে এখন কথা হচ্ছে পরবর্তীতে ও জেল খাটে না, ও কারোর সাথে রিলেশনশিপে যায় না, ও কোথাও যায়। বিশ্বাস করেন, আমি জানি আপনারা করবেন না, উপরে আল্লাহ একজন আছেন তো, এই ছেলের সাথে আমার কোনো কমিউনিকেশন ছিল না, কোনো ধরনের সিঙ্গেল যোগাযোগ ছিল না, কিন্তু ক্লেম করছে কি কয়েকবার আমার কাছে টাকা চাইছে এবং কাজের নাম করে আমি টাকা নিছি। কাজের নাম করে যদি আমি টাকা নেই তাহলে কাজটা আসলো কোত্থেকে? হৃদয় রায়না বাই বর্ষা চৌধুরী সার্চ দিয়ে দেখেন। আচ্ছা, এরপরে আসেন, এই যে সেই সুবাদে সে আমাকে বললো আমি তো এখন অ্যালবাম করবো, আমার কাছে টাকা নাই, যদি পারো পসিবল যদি হয় আমাকে কিছু টাকা দিও। চলে আসলো, সে আমাকে বললো যে বন্ধু তুমি আমাকে কিছু টাকা দাও, আমি অ্যালবামটা করি, অ্যালবামটা করে দেন হচ্ছে গিয়ে আমি তোমার টাকাটা আবার তোমাকে ব্যাক করে দেবো। তখন সে বললো দোস্ত আপাতত আমাকে 20,000 টাকা দাও, খুব প্রবলেমে আছি, আমি একটা মাইন্ড স্ট্রোক না জানি মিনি স্ট্রোকের একটা কথা বললো, যার জন্য আমি হসপিটালের বিল দিতে পারতেছি না, তার মধ্যে হচ্ছে স্টুডিওর যে টাকাটা ভাই একই টাকাটা দিতে পারছি না। আমি জাস্ট তাকে হেল্প করলাম যে সে এখন অ্যাসিস্ট্যান্ট নারী, সে চেষ্টা করতেছে নিজেকে একটা পজিশন। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, আসেন। প্রথমটা হলো শাহজাহান, যেটা বরিশালে বাড়ি ছিল, আচ্ছা, একবারে আমাদের পাশে বাসায় এক পাশে। আসেন, লঞ্চে চাকরি করা পরে সেকেন্ড মিথ্যা। প্রথম বিয়ে দেন পরিবার, কিন্তু সোমাকে বাসর রাতে দেখে পালিয়ে যায় সেই শাহজাহান, পরে বিয়ে করেন শফিক। এবার আসেন, এটা হচ্ছে নামে আরেকজন। কই গেল ছবিটা? শাহজাহান নামে আমি, আমার প্রথম স্বামীর নাম কি বলছে? শাহজাহান, ঠিক আছে? আরে অশিক্ষিত আনসারি সাহেব, আয়, ঠিক আছে? দেখ তো তোদের চলে গেছে জায়গা মতো। চেহারা তেমন ভালো না থাকায় সোমাকে বিয়ে করতে রাজি হননি ইউনি, পরে গলা থেকে লঞ্চে চাকরি করা বরিশালের শাহজাহানের সঙ্গে প্রথম বিয়ে দেন পরিবার, কিন্তু সোমাকে বাসর রাতে দেখেই পালিয়ে যায় সেই শাহজাহান, পরে বিয়ে করেন শফিকুল। আচ্ছা, এবার আসেন, শাহজাহান কে ভাই? যেই বেটাটার ছবি দিছস তুই, অশিক্ষিত। এখানে কি বলছিস? এখানে তুই কি বলছিস? বর্ষা চৌধুরী তাদের খালাতো বন্ধু। প্রথমটা হলো শাহজাহান, যেটা বরিশালে বাড়ি ছিল, দোলাইপাড়ে আমাদের পাশে বাসায় এক পাশে ওরা ভাড়া থাকতো। ফার্স্টে ছিল লঞ্চের ব্যবসায়ী, পরে দেখা গেছিল লঞ্চের কর্মচারী। আচ্ছা, এবার আসেন, ফর এ কাইন্ড ইনফরমেশন,
যার ছবিটা ওরা ব্যবহার করছে তার নাম হচ্ছে XYZ এবং হিজ মাই কাজিন, আমার ফুফাতো ভাই। সে নিজে হচ্ছে শিপের ব্যবসায়ী। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সে জাহাজের মালিক, নট জাহাজের কর্মচারী, এবং তার নাম শাহজাহান না, অ্যান্ড সে আমার জামাইও ছিল না। কারেকশন করে নেবেন। আমরা আগেও জানিয়েছি সুমার পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনিই ছিলেন। কেরোসিন তেলের সাজানো নাটক। আচ্ছা, সোমার পরিবারের একমাত্র উপার্জনকারী সময় ছিলেন, সেটা কবে? আফটার মাই অ্যাক্সিডেন্ট, নট বিফোর মাই অ্যাক্সিডেন্ট। আমার উপার্জনকারী নিশ্চয়ই 4-5 বছরে আমার বাপ মা আমারে কাম করতে পাঠায় দেয় নাই যে যা কাম কাজ কর, রাইট? নিশ্চয়ই লাইক কি বলে, নিশ্চয়ই আমার বাপ 5 বছরে পাঠায় দেয় নাই আমারে যা যা কাম কইরা আমারে খাওয়া, পরিবারের খাওয়া, নিশ্চয় না। আমার বাপ নিশ্চয়ই মানে আমি জন্মের পর থেকে দেখছি আমার বাপরে ব্যবসা করতে, জন্মের পর থেকে দেখছি ব্যবসা করতে, কিন্তু আমি তো দেখি নাই আমার বাপ আমারে কইছে এই যা কাম করে না টাকা দে। এই যে কথাটা বললেন, এখন গত 10 বছর যদি কাউন্ট করেন, গত 10 বছরে আমি একমাত্র উপার্জনকারী, কারণ আব্বু অসুস্থ, উপার্জন করার অবস্থা নাই, এবং আমার অ্যাক্সিডেন্টে তার যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমার মায়ের কানের এক জোড়া কানের দুলও ছিল না, সেটাও বিক্রি করে আমাকে বাঁচাইছে। এরপরে আসেন, আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে সব দিচ্ছি, প্রত্যেকটা জবাব পাবেন। গণমাধ্যমের বরাত দিয়ে অ্যাসিড নাটকে পরিণত করেন এই সোমা। পরে বিভিন্ন সংগঠন থেকে টাকা তুলে নিজে নিজেই গানের অ্যালবাম বের করে শিল্পী বলে আসেন। আচ্ছা, এখন আমি বলি, বাংলাদেশের, বড় গলায় বলছি, স্ক্রিন রেকর্ড করেন, বাংলাদেশের কোনো অর্গানাইজেশন যদি বলতে পারে, প্রমাণ করতে পারে বর্ষা চৌধুরীকে টাকা দেয়া হয়েছে কোনো এজেন্সি থেকে ফর মাই ট্রিটমেন্ট, আমি বর্ষা পাবলিক প্লেসে আপনাদের সামনে জুতার মালা নিয়ে দাঁড়াবো। কোনো এনজিও, কোনো অর্গানাইজেশন যদি বলতে পারে আমার চিকিৎসায় একটা টাকা কেউ দিছে বা আমার পরিবার নিছে, বরং আমার চিকিৎসায় আমার মামা এবং আমার বাবা, আমার মা সর্বোচ্চ থেকেও সর্বোচ্চটা করছে, মিলায় নিবেন। অনেক অর্গানাইজেশন আছে। আচ্ছা, এরপরে আসেন, এই রিপোর্টটা করে ও জীবনে ভুল করলো। সূত্রের খবরে জানা যায় সোমাদারের একাধিক বিয়ে ভেঙে যাওয়ায় এবং সেই সময় পরিবার চালাতে বেশ হিমশিম খেতে হয় তাকে। ফলে তিনি সেক্স ওয়ার্কারের কাজে যোগ দেওয়ার খবরও পাওয়া যায়। আচ্ছা, এই আকাশ নিবিড় জার্নালিস্ট, আমি কি সেক্স ওয়ার্কার, এর প্রমাণ যদি আগামীকালকের মধ্যে দিতে না পারবি বিশ্বস্ত সূত্রে, তাহলে তুই দেখবি একটা নারীকে তোরা ইচ্ছে করে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য গত 5টা মাস ধরে মানসিক টর্চার, সামাজিক টর্চার, ফাইন্যান্সিয়াল টর্চার, কাজ বন্ধ, সমস্ত কিছু করে আমি মেনে নিচ্ছি হিজাব ছাড়ছি, আমার জীবনের সবচাইতে বড় ভুল করছি, আমি মেনে নিচ্ছি, কিন্তু তার মানে এই না আমাকে তিলে 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 তুই মিথ্যার পর মিথ্যা দিয়ে তুই আমাকে মেরে ফেলবি। আমার নামে 12টা মামলা করছিস, যদি 12টা মামলা কালকে দিনের মধ্যে দেখাইতে না পারিস, মামলা হয়েছে 4টা, এই প্রতিবেদনে বলছিস 12টা মামলা। নোট দিস পয়েন্ট, নোট দিস পয়েন্ট। আচ্ছা, এরপর আসে 2011 এর মাঝামাঝি ধানমন্ডি থানায় একটি হোটেল থেকেও পতিতাবৃত্তির দায়ে তাকে গ্রেফতারের কথাও শোনা যায়। আচ্ছা, কলার আলাদা ঘটনাটা বলেন, ওর বয়স যদি এরকম হয়, তো আমার মনে হয় ওইখানে ধরা পড়ার পরও সে এই ঘটনাটা করছিল, আমার খেয়ালে নাই। কিন্তু যদি সে নিজের গায়ে আগুন না লাগাইতো, তাহলে আমাদের পক্ষে, কারো পক্ষে জানা সম্ভব ছিল না তারা কলার আড়তের একটা ঘটনা আছে। আচ্ছা, এবার রুহি আনসারি ধানমন্ডি থানায়
আমাকে নেওয়া হয়েছিল, এর প্রমাণ আগামী কালকের মধ্যে যদি করতে না পারবি, তোর দেশে যে ভাই বোন আছে এগুলোর অবস্থা দেখবি। ঠিক আছে, যদি প্রমাণ না করতে পারবি, একটা নারীকে মারতে মারতে মানসিক ভাবে টর্চার করতে করতে কোন লেভেলে নিয়ে গেছে, যেখানে বলতেছে দেহ ব্যবসা করে। আপনারাও সেগুলো বিশ্বাস করে যাচ্ছেন অনায়াসে। কোথায় আপনাদের বিবেক, কোথায় আপনারা? সেই তো কোভিড থেকে রুমি মারা যাওয়া পর্যন্ত আপনারা নিজেরা দেখছেন।